নমস্কার। আজ আমরা বাংলা সাহিত্যের এক অসাধারণ সম্পদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কবির গভীরে ডুব দেব। চলুন এই আলোচনার মাধ্যমে আমরা একসাথে খুঁজে বের করি এর দর্শন, চরিত্র আর ভাষার সেই জাদুকে যা একে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। ভাবা যায় একটা উপন্যাস শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে। এটা শুধু একটা বাক্য না, বরং পুরো উপন্যাসের মূল যে সংঘাত তার বীজ এখানেই বোনা আছে। চোর ডাকাতের বংশে জন্ম নেওয়া একটা ছেলে কিভাবে কবি হয়ে উঠল, এই অসম্ভব প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু নিতাইচরণের পুরো জীবনটা আবর্তিত হয়েছে। আসুন সে যাত্রাপথটাই আমরা ভালো করে দেখি। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব। প্রথমে আমরা জানব কিভাবে একটা ছোট্ট গল্পের বীজ থেকে কবির মতো একটা বিশাল মহিরুহের জন্ম হল। তারপর দেখব গল্প থেকে উপন্যাসে এর রূপান্তরের কৌশলগুলো। এরপর আমরা উপন্যাসের নায়ক নিতাইয়ের মনের ভেতরের দ্বন্দ্বগুলো বোঝার চেষ্টা করব। কথা বলবো তারাশঙ্করের ভাষার সেই শিল্পরূপ নিয়ে, আর সবশেষে গিয়ে আমরা দাঁড়াবো জীবনের সেই গভীর প্রশ্নটার সামনে, যাই উপন্যাসকে অমর করে রেখেছে। প্রত্যেক বড় সৃষ্টির পেছনেই তো একটা শুরুর গল্প থাকে, তাই না? কবি উপন্যাসও তার ব্যতিক্রম নয়। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে একটা ছোট বীজ থেকে জন্ম নিয়েছিল বাংলার সাহিত্যের এই বিশাল গাছটা। আচ্ছা, নিতাইয়ের গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ও কোথা থেকে আসছে। তার জন্ম এমন একটা সমাজে, এমন একটা বংশে যেখানে শিল্প, সাহিত্য বা কবিতার কোনো জায়গাই নেই। তার এই বংশপরিচয়টাই ছিল তার জীবনের সবচেয়ে বড় বাধা। আর এই সব প্রতিকূলতাকে জয় করে তার কবি হয়ে ওঠার যে লড়াই, সেটাই কবি উপন্যাসের আসল প্রাণ। এবার আসা যাক সেই ম্যাজিকে, মানে তারাশঙ্কর ঠিক কোন জাদুতে একটা ছোট গল্পের স্ফুলিঙ্গকে এক বিশাল, জটিল আর বহুমাত্রিক উপন্যাসের আগুনে পরিণত করলেন। এটা কিন্তু একজন লেখকের সৃজনশীলতার একটা অসাধারণ উদাহরণ। এই যে বীজ গল্প বা সিড স্টোরির ধারণাটা, এটা কিন্তু তারাশঙ্করের লেখার একটা দারুণ বৈশিষ্ট্য ছিল। তিনি অনেক সময়ই একটা ছোট গল্পের মধ্যে লুকিয়ে থাকা বিশাল সম্ভাবনাকে ঠিক খুঁজে বের করতেন, আর তারপর তাকে একটা বিস্তৃত রূপ দিতেন। কবি উপন্যাস হল এর সবচেয়ে সার্থক উদাহরণ। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কি অবিশ্বাস্য গতিতে কাজটা হয়েছিল। ভাবুন একবার, মাত্র 2 বছরের ব্যবধানে একটা ছোট গল্প থেকে জন্ম নিচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটা উপন্যাস। এটা তারাশঙ্করের প্রতিভার গভীরতাকেই চিনিয়ে দেয়। এই টেবিলটা দেখুন, এক নজরেই কিন্তু পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। ছোট গল্পটার ফোকাস ছিল খুব সহজ সরল, নিতাই আর তার আদর্শ প্রেম ঠাকুরজি। কিন্তু উপন্যাসে এসে কি হলো? বসন আর ঝুমুর দলের প্রবেশে গল্পের ক্যানভাসটাই আমূল বদলে গেল। ফলে এটার শুধু একটা প্রেমের গল্প রইল না, হয়ে উঠল জীবনের এক মহাকাব্য। আর এই বিশাল পরিবর্তনের পেছনের আসল কারিগরকে বসন। বসন চরিত্রটাই ছিল আসল গেম চেঞ্জার। বসনই নিতাইয়ের জীবনে নিয়ে আসে পৃথিবীর কঠিন বাস্তবতা, মাটির কাছাকাছি থাকা প্রেম আর তীব্র আবেগের সংঘাত। ঠাকুরজির সেই আদর্শ স্বর্গীয় প্রেমের থেকে যা ছিল একেবারে আলাদা। তো চলুন এবার আমরা একটু নিতাইয়ের মনের ভেতরে ঢোকার চেষ্টা করি। তার ভেতরের যে লড়াইগুলো, যে দ্বন্দ্বগুলো, সেগুলোই তো আসলে এই চরিত্রটাকে এত জীবন্ত, এত বাস্তব করে তুলেছে। নিতাইয়ের পুরো চরিত্রটাই আসলে এই দ্বন্দ্বগুলোর ওপর দাঁড়িয়ে আছে। একদিকে তার জন্মপরিচয় নিয়ে তীব্র লজ্জা, আর অন্যদিকে তার ভেতরে বাস করে এক সংবেদনশীল কবি সত্তা। এই দুই পরিচয়ের মধ্যে যে নিরন্তর লড়াই, সেটাই তাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, আর তার জীবনের পথটাকেও ঠিক করে দিয়েছে। ঠাকুরজি যদি হয় আকাশের ধ্রুবতারা, তাহলে বসন হল এই পৃথিবীর মাটি। ঠাকুরজি ছিল নিতাইয়ের কবিতার অনুপ্রেরণা, এক অপার্থিব বিশুদ্ধ ভালোবাসা। আর অন্যদিকে বসন তাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে, শিখিয়েছে যে প্রেম শুধু কল্পনায় থাকে না, রক্ত মাংসেও বাস করে। এই দুই নারীর প্রভাবেই নিতাইকে একজন কবি এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে। এবার কথা বলা যাক উপন্যাসের ভাষা নিয়ে, যেটা আমার মতে এর অন্যতম সেরা একটা দিক। তারাশঙ্কর এখানে ভাষার যে ব্যবহার করেছেন তা এক কথায় অবিস্মরণীয়। তারাশঙ্কর এখানে একটা অসাধারণ কাজ করেছেন। তিনি বইয়ের ভাষার সাথে একেবারে মাটির কাছাকাছি মানুষের মুখের ভাষাকে মিশিয়ে দিয়েছেন। উপন্যাসের সংলাপে রাঢ় বাংলার সেই গ্রাম্য টান, সেই মাটির গন্ধটা পাওয়া যায়। এই যে সাহিত্যিক ভাষার সাথে লোকভাষার এমন স্বতঃস্ফূর্ত মিশ্রণ, এটাই উপন্যাসটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। শুধু এই একটা লাইনই তো যথেষ্ট নিতাইয়ের সহজাত প্রতিভাকে বোঝানোর জন্য। কোনো পুঁথিগত বিদ্যা ছাড়াই সে জীবনের কত বড় একটা সত্যি কথা কি সহজভাবে বলে দিয়েছে, তাই না? তার কবিতা আসত সরাসরি তার জীবন থেকে, তার অভিজ্ঞতার অনুভূতি থেকে। কিন্তু মজার ব্যাপার হল, এই একই নিতাই যখন শিক্ষিত বা ভদ্র সাজার চেষ্টা করত, তখন তার ভাষাটা হয়ে যেত বেশ খাপছাড়া, এমনকি একটু হাস্যকর।
লেখক যে বাস্তব চরিত্র থেকে নিতাইকে তৈরি করেছিলেন তার মধ্যেও এই বৈশিষ্ট্যটা ছিল। ভাষার এই বৈপরীত্য চরিত্রটাকে কিন্তু আরও অনেক বেশি বাস্তব করে তুলেছে। আচ্ছা, কবিয়াল শব্দটা আমাদের বোঝা খুব জরুরি। নিতাই শুধু ডেস্কে বসে কবিতা লিখত না, সে ছিল একজন পারফর্মার, একজন কবিয়াল। কবিগান হল এমন একটা শিল্প যেখানে কবিরা মঞ্চে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে গানের মাধ্যমে একে অপরকে উত্তর দেন। এটাই ছিল নিতাইয়ের পেশা আর তার শিল্প প্রকাশের মাধ্যম। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। সারাটা জীবন ধরে এত লড়াই, এত ভালোবাসা, সৃষ্টি আর হারানোর পরে নিতাই একটা চূড়ান্ত উপলব্ধিতে এসে পৌঁছায়। জীবনের একদম শেষ প্রান্তে এসে, যখন তার সবকিছু হারিয়ে গেছে, বসন, ঠাকুরজি, তার কবি হিসেবে খ্যাতি, তখন সে জীবনের আসল অর্থ নিয়ে ভাবতে বসে। তার সমস্ত অভিজ্ঞতা, তার সব যন্ত্রণা যেন একটা মাত্র প্রশ্নে এসে জমা হয়। এই সেই বিখ্যাত লাইন, এটা শুধু নিতাইয়ের একার প্রশ্ন নয়, তাই না? এ যেন গোটা মানবজাতির একটা চিরন্তন হাহাকার। এত আনন্দ, এত বেদনা, এত সৃষ্টি, এত ভালোবাসার জন্য এই ছোট্ট জীবনটা কি সত্যিই যথেষ্ট? এই গভীর প্রশ্নটাই উপন্যাসটাকে একটা সার্বজনীন আবেদন দিয়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, কবি কি শুধু নিতাইচরণ নামের একজনের জীবনের গল্প, নাকি এটা আসলে সময় আর জীবনের সীমাবদ্ধতার কাছে আমাদের সবার অসহায়তার এক চিরন্তন প্রতিচ্ছবি? কবি আমাদের এই গভীর প্রশ্নটির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, আর এখানেই এর সার্থকতা।